নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালোই আছেন। আজ শোনাতে চলেছি একটি শিকারের কাহিনী। কিছু কাহিনী আছে যা প্রখ্যাত শিকারী জিম করবেটের লিপিবদ্ধ করা, আর সেগুলো আমাদের অনেকেরই অজানা। আজ এমনই একটি আকর্ষণীয় ঘটনা শোনাবো আপনাদের। আসুন এই ঘটনাকে আমরাও চাক্ষুষ পর্যবেক্ষণ করি এই কাহিনীর মাধ্যমে। কল্পনা করে নিই সেই হিমালয়ের গ্রাম ও জঙ্গলে আমরাও উপস্থিত, যেন চাক্ষুষ করতে পারছি এই ঘটনা। লেখকের জবানিতেই শোনাচ্ছি আজকের এই নিবেদন আপনাদের জন্য। কুঁয়ার সিং। কুঁয়ার সিং জাতে ছিল ঠাকুর, আর চাঁদনি চক গ্রামের সে ছিল মোড়ল। মোড়ল হিসেবে সে ভালো ছিল না মন্দ তা আমি জানি না। যে জন্য তাকে আমি ভালোবাসতাম তা হলো এই যে কালাধুঙ্গিতে তার মতো ওস্তাদ চোরা শিকারী আর ছিল না, এবং আমার ছেলেবেলার আদর্শ বীরপুরুষ যিনি, আমার সেই বড়দাদা টমের, সে ছিল গোড়া ভক্ত। টমের বিষয়ে বলবার মতো অনেক গল্প কুঁয়ার সিং জানত, কেননা সে তার সঙ্গে অনেক শিকার অভিযানে গিয়েছিল। একটা গল্প আমি সবচেয়ে পছন্দ করতাম, বারবার বলা হলেও তার মজা কিছু কমতো না। সেটা হচ্ছে আমার দাদা টম আর এলিস নামে এক ভদ্রলোকের মধ্যে একটা আচমকা প্রতিযোগিতা সম্বন্ধে। এর আগের বছরে টম তাকে 1 পয়েন্টে হারিয়ে দিয়ে ভারতের শ্রেষ্ঠ রাইফেল কুশলী হিসেবে BPRA স্বর্ণপদক পেয়েছিল। টম আর এলিস কেউ কারুর কথা না জেনেই গারুকপুর কাছে একই বনে শিকার করছিল। একদিন ভোরবেলা যখন সবে গাছের মাথার উপর কুয়াশা উঠে এসেছে, তখন তাদের দেখা হয়ে গেল একটা উঁচু জায়গায় যাওয়ার মুখে। সেই উঁচু জায়গা থেকে একটা বিস্তীর্ণ নাবাল জমি দেখা যায়। ভোরের এই সময়টা সেখানে হরিণ আর শুয়োর চোখে পড়বেই। টমের সঙ্গে ছিল কুঁয়ার সিং, আর এলিসের সঙ্গী ছিল বুদ্ধু বলে নৈনিতালের একজন শিকারী। যাতে ছোট আর বনজঙ্গলের সব ব্যাপারে অজ্ঞ বলে কুঁয়ার সিং তাকে হেয় জ্ঞান করত। যথাযোগ্য সম্ভাষণ ইত্যাদির পর এলিস বলল যে টম তাকে চাঁদমারির মাঠে তুচ্ছ একটা পয়েন্টে হারিয়েছিল বটে, কিন্তু সে আজ টমকে দেখিয়ে দেবে যে সে শিকারের ব্যাপারে তার চাইতেও ভালো। সেই প্রস্তাব করল যে এই কথাটা যাচাই করবার জন্য দুজনেই 2 বার করে গুলি চালাবে। টসে জিতে এলিস ঠিক করলো যে সেই আগে বন্দুক চালাবে। তখন খুব সাবধানে সেই নাবাল জায়গাটার দিকে যাওয়া হলো। এলিসের সঙ্গে ছিল .450 মার্টিনি হেনরি রাইফেল, যেটা সে BPRA প্রতিযোগিতায় ব্যবহার করেছিল, আর টমের হাতে ছিল ওয়েস্টারলি রিচার্ডসের তৈরি একটা .400 দোনলা এক্সপ্রেস রাইফেল, যার জন্য সে গর্ববোধ করত। সে গর্ব অবশ্য অসঙ্গত নয়, কেননা তখন পর্যন্ত এই অস্ত্রটি ভারতে খুবই কম এসেছিল। হয়তো হাওয়াটা বেঠিক ছিল, কিংবা এগোনোটা তেমন সাবধানে হয়নি। যাই হোক, উঁচু জায়গাটার মাথায় পৌঁছই 2 প্রতিদ্বন্দ্বী কোনো জীবজন্তু দেখতে পেল না নাবাল জায়গাটাতে। সেটার কাছের দিকটায় একফালি শুকনো ঘাস ছিল, তার ওদিককার ঘাসটা পুড়ে গিয়েছিল। এই পোড়া জায়গাটায় ঘাসের অঙ্কুর বেরিয়ে এখন সবুজ সবুজ দেখাচ্ছিল। এখানেই সকাল সন্ধে জীবজন্তুদের দেখা পাওয়া যেত। কুঁয়ার সিংয়ের ধারণা যে ওই শুকনো ঘাস জমির মধ্যে কোনো জীবজন্তু লুকিয়ে থাকতে পারে।
তার কথায় বুদ্ধু আর সে তাতে আগুন জ্বালিয়ে দিল। ঘাস যখন বেশ জ্বলে উঠেছে, আগুন থেকে বাঁচবার জন্য গঙ্গা ফড়িং ঝাঁকে ঝাঁকে উঠতে শুরু করেছে, আর তাদের খেতে এসে জুটেছে আকাশের চার কোণ থেকে যত রাজ্যের ভীমরুল, নীলকণ্ঠ, জোয়ারি ইত্যাদি পাখি। এমন সময় ঘাস জমি দূর প্রান্তে একটা চাঞ্চল্য দেখা দিল। একটু বাদেই মস্ত দুটো শুয়োর বেরিয়ে এসে পোড়া জমিটা ধরে বিদ্যুৎ বেগে ছুটল তার ওধারে, শতিনেক গজ দূরে বড় বড় গাছের জঙ্গলে আশ্রয় নেবার জন্য। আড়াইমণি এলিস ধীরে সুস্থে হাঁটু গেড়ে বসে রাইফেলটি তুলে পেছনকার শুয়োরটার দিকে গুলি ছুড়ল। গুলিটা তার পেছনে দুই পায়ের মাঝখানে ধুলো উড়িয়ে দিল। বন্দুকটা নামিয়ে এলিস তার মাছিটা 200 গজের মতো করে বসিয়ে নিয়ে খালি কার্তুজটাকে বের করে নতুন টোটা ভরে নিল। তার গুলি এবার গিয়ে সামনেকার শুয়োরটার ঠিক সামনে একটা ধুলোর ঝড় তুলে দিল। দ্বিতীয় গুলিটা চালাবার পর শুয়োর দুটো ডান দিকে ফিরল। তাতে তাদের পাশের দিকটা বন্দুকের মুখোমুখি হলো, তাদের গতিবেগও বাড়ল। এবার টমের গুলি চালাবার পালা, এবং খুব তাড়াতাড়ি করে তা করতে হবে, কেননা শুয়োর দুটো খুব দ্রুত বেগে বনের কাছাকাছি অর্থাৎ পাল্লার বাইরে চলে যাচ্ছে। স্থির হয়ে দাঁড়িয়ে টম তার রাইফেল তুলল। দুটো গুলির আওয়াজ হলো, আর অমনি দুটো শুয়োরই মাথায় গুলি খেয়ে খরগোশের মতো লুটিয়ে পড়ল। এই ঘটনার বর্ণনা করে প্রত্যেকবারই কুঁয়ার সিং এই বলে তার উপসংহার করত, তখন আমি সেই ছোট জাতের পো শহুরে বুদ্ধুটার দিকে ফিরে দাঁড়ালাম। ব্যাটার তেল মাখা চুলের গন্ধে আমার বমি আসছিল। তাকে বললাম, দেখলি তো, তুই না জাগ করছিলি যে তোর সাহেব আমার সাহেবকে বন্দুক চালানো শিখিয়ে দেবে? আমার সাহেব যদি তোর ওই মুখে কালি লেপে দিতে চাইতেন তাহলে তিনি দুটো গুলিও ছুটতেন না, একটা গুলিতেই দুটোকে সাবার করে দিতেন, বুঝলি? ঠিক কি করে যে অসাধ্য সাধন হতো সেই কথা কুঁয়ার সিং কখনো আমায় বলেনি। আমিও তাকে জিজ্ঞেস করিনি, কারণ আমার আদর্শ পুরুষের ওপর আমার এতটাই আস্থা ছিল যে এক মুহূর্তের জন্য এ কথা অবিশ্বাস করিনি যে সে ইচ্ছে করলেই তা করতে পারত। যেদিন আমি প্রথম বন্দুক পেলাম সেই পরম দিনটিতে কুঁয়ার সিং আমাকে প্রথম দেখতে এসেছিল। সে সকালের দিকেই এলো। মহা গর্বিত হয়ে আমি যখন তাকে আমার পুরনো দোনালা গাদা বন্দুকটা হাতে তুলে দিলাম, তখন সে আমাকে ঘুণাক্ষরেও বুঝতে দিল না যে সে দেখতে পেয়েছে বন্দুকের ডান দিকের নলটা ফেটে হাঁ হয়ে গিয়েছে। পিতলের তার দিয়ে জড়িয়ে সেটার বাট আর নল দুটোকে জুড়ে রাখা হয়েছে। এর শুধু বাদিকটার নলটার যে কত গুণ সেটাই সে বলল, আর সেটার প্রশংসা করল এই বলে যে সেটা কেমন লম্বা, কতটা পুরু, কতদিন কাজ দেবে সেটা ইত্যাদি। তারপর বন্দুকটিকে সরিয়ে রেখে আমার দিকে ফিরে সে এই কথা বলে আমার 8 বছরের মনটাকে আনন্দে ভরিয়ে দিল, তুমি তো আর ছোট ছেলে নও, এখন বেশ বড় হয়ে গিয়েছ। এই সুন্দর বন্দুকটি নিয়ে তুমি আমাদের জঙ্গলে যেখানে খুশি নির্ভয় চলে যেতে পারো, শুধু যদি তুমি গাছে চড়তে শিখে নাও। কি করে গাছে চড়তে হয় সেটা জানা যে বন জঙ্গলে শিকার করতে হলে তোমার পক্ষে কত দরকার সে কথা বোঝাবার জন্য আমি তোমাকে এখন একটা গল্প বলি, শোনো। বলেই সে বলতে শুরু করল। গত বৈশাখ মাসে একদিন আমি আর হর সিং শিকারে বেরিয়েছিলাম, আর সবই ঠিক ছিল, কিন্তু গ্রাম থেকে বেরোবার মুখেই
একটা শেয়াল আমাদের রাস্তা পার হয়ে চলে গেল। জানোই তো যে হরসিংটা একটা আনাড়ি শিকারী, আর বনের প্রাণীদের ব্যাপারেও সে কিছুই জানে না। শেয়ালটাকে দেখবার পর আমি যখন বললাম যে আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত, সে তখন আমাকে ঠাট্টা করতে লাগলো আর বলল যে শেয়াল দেখলে অমঙ্গল হয়, এটা ছেলে মানুষই কথা। কাজেই আমরা আবার চলতে লাগলাম। আমরা যখন রওনা দিয়েছিলাম তখন আকাশে তারারা ফিকে হয়ে আসছিল। গারপুর কাছে আমি একটা চিতল হরিণকে গুলি করলাম, কিন্তু কেন যে সেটা ফসকে গেল তা বলতে পারি না। হরসিংয়ের গলিতে একটা ময়ূরের ডানা ভেঙে গেল। সেটাকে যত দূর সাধ্য তাড়া করে গেলাম বটে, কিন্তু সেটা লম্বা ঘাসের মধ্যে ঢুকে গেল, আর তাকে দেখতে পেলাম না। তারপর বন জঙ্গলে আতি পাতি করে খুঁজেও শিকার করার মতন কিছুই চোখে পড়ল না। বেলা পড়ে এলে আমরা বাড়ির দিকে চললাম। দুবার গুলি ছুঁড়েছি। বনের পাহারাওয়ালা তা শুনে হয়তো আমাদের এখন খুঁজছে, এই ভেবে আমরা বনের পথগুলো এড়িয়ে একটা বালি ভরা নালার পথ ধরলাম। সেটা ঘন ঝোপঝাড়ে আর কাঁটা বাঁশে ভর্তি। আমাদের দুর্ভাগ্যের কথা বলতে বলতেই চলেছি, এমন সময় হঠাৎ একটা বাঘ নালার মাঝখানে এসে আমাদের দিকে চেয়ে দাঁড়িয়ে গেল। দীর্ঘ 1 মিনিট ধরে এক দৃষ্টে আমাদের দিকে বাঘটা ফিরে রইল। তারপর যে দিক থেকে এসেছিল সেদিকেই চলে গেল। যতক্ষণ উচিত ততক্ষণ অপেক্ষা করে আমরা আবার চলতে শুরু করতেই বাঘটা আবার নালার মধ্যে বেরিয়ে এলো। এবার সে দাঁড়িয়ে আমাদের দিকে দেখতে দেখতে গজরাতে আর লেজ নাড়াতে লাগলো। আবার আমরা একেবারে চুপ করে দাঁড়িয়ে গেলাম। খানিকক্ষণ বাদে বাঘটা ঠান্ডা হয়ে নালা ছেড়ে চলে গেল। কিছুক্ষণ পরে নিশ্চয়ই ওই বাঘটার ভয়ই একটা ঘন ঝোপ থেকে অনেকগুলো বন মুরগি ক্যাঁ ক্যাঁ করে উঠে পড়ল। তাদের মধ্যে একটা এসে ঠিক আমাদের সামনেই একটা হলুদ গাছে বসল। পাখিটাকে চোখের সামনে একটা ডালের উপর নামতে দেখে হরসিং বলল যে সে ওটাকে মারবে, তাহলে আর খালি হাতে ঘরে ফিরতে হবে না। সে এও বলল যে বন্দুকের শব্দে বাঘ ভয় পেয়ে পালিয়ে যাবে। আমি তাকে বাধা দেবার আগেই সে বন্দুক ছুড়ল। পর মুহূর্তেই ভয়ঙ্কর এক গর্জন করে বাঘটা ঝোপঝাড় ভেঙে আমাদের দিকে ধেয়ে এলো। এইখানটাতে নালার কিনারায় কয়েকটা রুনি গাছ হয়েছিল। আমি তার একটার দিকে ছুটে গেলাম, আর অন্য একটার দিকে হরসিং ছুটে গেল। আমার গাছটা ছিল বাঘটার কাছাকাছি, কিন্তু সে এসে পৌঁছবার আগেই আমি তার নাগালের বাইরে উঠে গেলাম। হরসিং ছেলেবেলায় আমার মতো গাছে চড়তে শেখেনি। সে তখন মাটিতে দাঁড়িয়ে হাত তুলে একটা ডাল ধরবার চেষ্টা করছিল। বাঘটা তখন আমাকে ছেড়ে তার দিকে লাফিয়ে পড়ল। হরসিংকে কামড়ালেও না, আঁচড়ালেও না, শুধু সেই পেছনের 2 পা দিয়ে দাঁড়িয়ে হরসিংকে চেপে গাছটাকে জড়িয়ে ধরল। তারপর থাবা চালিয়ে গাছটার এধার ওধারের ছাল, কাঠের বড় বড় টুকরো ছাড়িয়ে ফেলতে লাগলো। এই করতে করতে সেও গর্জন করতে লাগলো, আর হরসিংও চেঁচাতে লাগলো। আমি বন্দুকটাকে নিয়েই গাছে উঠে পড়েছিলাম। এখন আমি আমার খালি পা দিয়ে আঁকড়ে ধরে গোড়াটাকে ঠিক করে নিয়ে শূন্যে বন্দুকের আওয়াজ ছুড়লাম। এত কাছে গুলি শব্দ শুনে বাঘটা লাফ দিয়ে ফেলেছে, আর তাতেই
হরসিংয়ের নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে পড়েছিল। বাঘটা চলে যাবার কিছুক্ষণ পরে আমি চুপি চুপি নেমে এসে হরসিংয়ের কাছে গেলাম। গিয়ে দেখি যে বাঘের একটা নখ তার পেটে ঢুকে চামড়াটা নাভির কাছ থেকে শিরদাঁড়ার কয়েকটা আঙুল দূর অবধি ছিঁড়ে ফেলেছে, আর তাতেই তার নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে পড়েছিল। আমার তখন হলো মহা মুশকিল। হরসিংকে ফেলে পালিয়েও যেতে পারি না, অথচ এসব ব্যাপারে অভিজ্ঞতা না থাকায় ঠিক করতেও পারি না যে কি করলে ভালো হয়। সেই নাড়ি ভুঁড়ি সবটা হরসিংয়ের পেটে আবার ঢুকিয়ে দেবার চেষ্টা করি, না কেটেই বাদ দিই। এ বিষয়ে হরসিংয়ের সঙ্গে কথা বললাম ফিস ফিস করে, কেননা ভয় হচ্ছিল পাছে বাঘটা শুনতে পেয়ে ফিরে এসে আমাদের মেরে ফেলে। হরসিংয়ের মতে তার নাড়ি ভুঁড়ি তার পেটের মধ্যে তুলে রাখাই ভালো। কাজেই সে চিত হয়ে মাটিতে শুয়ে পড়ল, আর আমি শুকনো ঘাস পাতা আর কাঠের টুকরো টাকরা যা লেগেছিল সব শুদ্ধ নাড়ি ভুঁড়ি আবার ভরে দিলাম তার পেটে। তারপর আমি আমার পাগড়ি খুলে তার পেটে বেশ করে জড়িয়ে দিয়ে কোষে গাঁট বাঁধলাম, যাতে সব কিছু আবার বেরিয়ে না পড়ে। তারপর আমরা আমাদের গ্রামের দিকে 7 মাইল পথ হাঁটা শুরু করলাম। 2 বন্দুক নিয়ে আগে আগে আমি, আমার পেছনে চলল হরসিং। আমাদের আস্তে আস্তেই চলতে হলো, কেননা হরসিংকে পাগড়িটা ঠিক করে ধরে রাখতে হচ্ছিল। পথে রাত হয়ে গেল। হরসিং বলল যে আমাদের গ্রামে না ফিরে সোজা কালিদুঙ্গির হাসপাতালে যাওয়াই ভালো। তাই বন্দুকগুলি লুকিয়ে রেখে আমরা 3 মাইলের বেশি পথ হেঁটেই হাসপাতালে গেলাম। কিন্তু যখন পৌঁছলাম হাসপাতাল বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু ডাক্তারবাবু কাছেই থাকতেন, তিনি জেগেছিলেন। আমাদের ব্যাপারটা শুনে আমাকে পাঠালেন তামাকওয়ালা আলাদিয়াকে ডেকে আনতে। সে ছিল কালাদুঙ্গির পোস্টমাস্টার, সরকার থেকে মাসে 5 টাকা মাইনে পেত। ওদিকে ডাক্তারবাবু একটা লণ্ঠন জেলে হরসিংকে নিয়ে হাসপাতাল চলে গেলেন। আলাদিয়াকে নিয়ে ফিরে এসে দেখি যে ডাক্তারবাবু হরসিংকে একটা দড়ির খাটিয়ায় শুইয়ে দিয়েছেন। আমি তার মাংসের 2 খণ্ডকে একসাথে চেপে ধরলাম, আর ডাক্তারবাবু তার পেটের ফাঁকটা সেলাই করে দিলেন। তার ভারী দয়া, আর বয়সটাও কাঁচা। আমি তাকে 2 টাকা দিতে গেলাম, তিনি তা নিলেন না। তারপর তিনি হরসিংকে খুব ভালো একটা ওষুধ খাইয়ে দিলেন, যাতে সে তার পেটের যন্ত্রণা ভুলে থাকতে পারে। তারপর আমরা বাড়ি গেলাম। গিয়ে দেখলাম মেয়েরা কাঁদছে, কেননা তারা মনে করেছিল যে হয় ডাকাতে নয় বনের জন্তুতে আমাদের মেরে ফেলেছে। তাহলেই দেখো সাহেব, আমরা যারা বনে শিকার করি গাছে চড়তে জানাটা তাদের পক্ষে কতটা দরকারি। হরসিং যখন ছোট ছেলেটি ছিল তখন যদি তাকে পরামর্শ দেবার কেউ থাকতো তাহলে সে আমাদের এত ঝঞ্ঝাটে ফেলতো না। পরে বুঝেছিলাম যে ওটা ছিল একটা বাঘিনী। ওখানেই তার নতুন বাচ্চা হয়েছিল বলে সে ওখানে মানুষের এসে পড়াটা পছন্দ করেনি। যে রুনি গাছটাতে সে হরসিংকে চেপে ধরেছিল সেটা হাতখানেক মোটা ছিল। রাগের চোটে সে তার 1/3 আছড়ে তুলে ফেলেছিল। গারুকপুর জঙ্গলে যারা লুকিয়ে বা প্রকাশ্যে শিকার করত তাদের কাছে গাছটা একটা নিশানা হয়ে দাঁড়িয়েছিল। শেষে বছর 25 বাদে একদিন দাবানলে সেটা পুড়ে নষ্ট হয়ে যায়। এই বলে কুঁয়ার সিং তার গল্প শেষ করল। তার বন্ধুর এই আসরিক চিকিৎসা সত্ত্বেও আর তার পেটে
অত কাটি কুটো চলে যাওয়া সত্ত্বেও হরসিং কিন্তু তার এই ঘা নিয়ে বিশেষ ভোগেনি। সে বুড়ো বয়স পর্যন্ত বেঁচে ছিল। প্রথম যে ক বছর আমি আমার গাদা বন্দুকটা নিয়ে ঘুরেছি ফিরেছি, সেই সময়টাতে আমি কুঁয়ার সিংয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি। তার মধ্যে একটা হচ্ছে মনে মনে একটা ম্যাপ আঁকা। যে জঙ্গলে আমরা শিকার করতাম সেটা ছিল আয়তনে কয়েকশো বর্গ মাইল, আর অনেক সময় আমাকে একা যেতে হতো, কেননা কুঁয়ার সিংয়ের বড্ড ডাকাতের ভয় ছিল বলে সে হয়তো একা নাগাড়ে কয়েক সপ্তাহ ধরে গ্রাম ছেড়ে কোথাও যেত না। শিকার থেকে ফেরবার পথে আমি অসংখ্যবার কুঁয়ার সিংয়ের গ্রাম হয়ে এসেছি। আমার বাড়ির থেকে যতটা, তার থেকে সেটা জঙ্গলের 3 মাইল কাছে। তাকে এই কথা বলতে যেতাম যে আমি একটা চিতল কিংবা সম্বর হরিণ কিংবা হয়তো একটা বড় বড়া মেরেছি, সে যেন গিয়ে সেটাকে নিয়ে আসে। যে জন্তুটাকে শিকার করেছি সেটাকে শকুনদের হাত থেকে বাঁচাবার জন্য আমি যতই যত্ন করে সেটাকে কোনো বড় গাছের জঙ্গলের বা ঝোপঝাড়ে বা ঘাসের বনে লুকিয়ে রেখে থাকি না কেন, সে কখনো সেটাকে না নিয়ে ফিরে আসেনি। প্রতিটি বিশেষ গাছ, জলের কুণ্ড, পশুদের চলাচলের পথ আর নালাকে আমরা এক একটা নাম দিয়েছিলাম। গাদা বন্দুকটা থেকে গুলি ছুঁড়লে তার যে কাল্পনিক গতিপথ হতে পারে সেই হিসেবে আমরা সব দূরত্ব মাপতাম, আর কম্পাসে দেখানো দিক 4টে দিয়ে আমরা সব দিক ঠিক করে নিয়েছিলাম। যদি আমি একটা জানোয়ারকেও লুকিয়ে রেখে আসতাম কিংবা কুঁয়ার সিং কোনো গাছের ওপর থেকে শকুনদের জমায়েত হতে দেখতে পেত, সে বুঝত যে চিতা বা বাঘে কিছু মেরেছে। তাহলে সে কিংবা আমি এ কথাটা একেবারেই ঠিক জেনে রওনা হতে পারতাম যে দিনের কিংবা রাতে যে সময় হোক না কেন সে জায়গাটা খুঁজে পাবই। স্কুলে পড়া করে আমি যখন বাংলাদেশে কাজে লেগে গেলাম তখন বছরে মোটে সপ্তাহ 3 জন্য কালাদুঙ্গিতে আসতে পারতাম। একবার এরকম এসে দেখে বড় কষ্ট হলো যে আমার পুরনো বন্ধু কুঁয়ার সিং আমাদের পাহাড়ি এলাকার অভিশাপ স্বরূপ যে আফিম, তার খপ্পরে পড়েছে। ম্যালেরিয়ায় ভুগে তার ধাত দুর্বল হয়ে গেছিল, তাই তার এই কুঅভ্যাসটা বেড়েই যাচ্ছিল। আমার কাছে সে অনেকবার প্রতিজ্ঞা করেছিল, কিন্তু তার রাখার মতন মনের জোর তার ছিল না। কাজেই ফেব্রুয়ারি মাসে কালাদুঙ্গিতে এসে আমাদের গ্রামের লোকেদের কাছে শুনে আশ্চর্য হলাম যে কুঁয়ার সিং গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছে। আমার আসার খবর সেই রাত্রেই কালাদুঙ্গিতে রটে গিয়েছিল। পরদিন কুঁয়ার সিংয়ের ছোট ছেলে, তার বয়স 18 হবে, দৌড়ে এসে আমাকে বলল যে তার বাবা জমের দুয়ারে পৌঁছে গিয়েছে আর সে মরবার আগে আমাকে দেখতে চায়। চাঁদনি চক গ্রামের মোড়ল, সরকারকে 4000 টাকা খাজনা দেওয়ার কর্তা কুঁয়ার সিং একটা কেউকেটা লোক ছিল। সে স্লেট পাথরের ছাদওয়ালা মস্ত একটা পাথরের বাড়িতে থাকত। সেখানে প্রায়ই তার আতিথ্য উপভোগ করেছি। এবার যখন তার ছেলের সঙ্গে তার গ্রামের কাছাকাছি এলাম তখন শুনি যে মেয়েদের কান্নার শব্দ আসছে, বাড়ি থেকে নয়, কুঁয়ার সিং তার একজন চাকরের জন্য যে কুঁড়ে ঘরটা বানিয়েছিল সেটার থেকে। ছেলেটা আমাকে সেই দিকে নিয়ে যেতে যেতে বলল যে নাতি নাতনিরা কুঁয়ার সিংয়ের ঘুমের ব্যাঘাত করে বলে তাকে এখানে এনে রাখা হয়েছে। আমাদের আসতে দেখে কুঁয়ার সিংয়ের বড় ছেলে ওই ঘরটা থেকে বেরিয়ে এসে আমাকে জানিয়ে দিল যে তার বাবার জ্ঞান নেই।
আর কয়েক মিনিট বাঁচে কি না বাঁচে। কুটিরটার দরজার সামনে এসে দাঁড়ালাম। ঘরের মধ্যে একটা ঘন ধোঁয়ার আবরণ ঘরের মিটমিটে আলোকে আরো মিটমিটে করে তুলেছে। সেই অবস্থাটা যখন চোখে সয়ে এলো, তখন দেখতে পেলাম যে কুঁয়ার সিং উলঙ্গ অবস্থায় মাটির মেঝের উপর উপুড় হয়ে পড়ে আছে। একটা চাদর দিয়ে তার দেহের খানিকটা ঢাকা। একটি বৃদ্ধ লোক মেঝের উপর তার কাছে বসে তার অসাড় ডান হাতটাকে তুলে ধরে রেখেছে আর একটা গরুর ল্যাজ ঘিরে তার আঙুলটাকে চেপে ধরা রয়েছে। কুঁয়ার সিংয়ের মাথার কাছে একটা আগুনের গামলায় ঘুঁটে জ্বলছে। তার পাশে এক পুরুত বসে আছে, সে মন্ত্র পড়ছে আর ঘণ্টা নাড়ছে। পুরুষ মেয়েদের গাদাগাদিতে ঘরে আর এতটুকু জায়গা নেই। তারা বিলাপ করছে আর ক্রমাগত বলছে, মরে গিয়েছে, মরে গিয়েছে। জানি এ দেশে অনেক লোক রোজই এভাবে মারা যাচ্ছে, কিন্তু আমার বন্ধুটিও তাদের মধ্যে একজন হবে এটা আমি হতে দেব না। বলতে কি, আমার সাধ্য থাকলে তাকে আমি মোটেই মরতে দিতে চাই না, অন্তত এখন তো নয়ই। লম্বা লম্বা পা ফেলে ভেতরে ঢুকে আমি লোহার চুলোটা নিয়ে তুলে ধরলাম। সেটা অত গরম হবে ভাবিনি। হাত পুড়ে গেল। দরজা পর্যন্ত যেভাবে হোক বয়ে নিয়ে গিয়ে সেটাকে বাইরে ছুঁড়ে ফেলে দিলাম। ফিরে গিয়ে ছালের যে দড়িটা দিয়ে ঘরের মেঝেতে পোতা খুঁটিতে গরুটা বাঁধা ছিল সেটাকে কেটে গরুটাকে বাইরে নিয়ে গেলাম। আমি কথাটি না বলে এসব কাণ্ড করছিলাম। এর মানে কি তা বুঝতে পেরে লোকগুলো বিশেষ হইচই করল না। তারপর যখন পুরোহিতের হাতখানা ধরে ঘর থেকে বাইরে নিয়ে এলাম, তখন সব গোলমালও থেমে গেল। তখন দরজায় দাঁড়িয়ে আমি সবাইকে বাইরে যেতে বললাম। একটুও আপত্তি বা টুং শব্দ না করে সবাই আমার হুকুম তালিম করল। ঘর থেকে ছেলে বুড়োয় এত লোক বেরোলো যে বললে বিশ্বাস করবেন না। শেষ মানুষটিও চৌকাটের ওপারে যাবার পর আমি কুঁয়ার সিংয়ের বড় ছেলেকে সের 2 টাটকা দুধ যত শিগগিরই সম্ভব গরম করে নিয়ে আসতে বললাম। ছেলেটা বেজায় অবাক হয়ে আমার দিকে তাকালো, কিন্তু আমি কথাটি দ্বিতীয়বার বলাতে সে তাড়াতাড়ি ছুটল। তখন আমি আবার ঘরে ঢুকে দেয়ালের একটা দড়ির খাটিয়ার সামনে টেনে এনে কুঁয়ার সিংকে তুলে তার উপর শোয়ালাম। প্রচুর টাটকা হাওয়ার অন্তত দরকার, অথচ চারদিকে তাকিয়ে দেখি একটা মাত্র জানলা, সেটাও তক্তা দিয়ে এঁটে বন্ধ করে রাখা হয়েছে। তক্তাগুলো ভেঙে ফেলতে বেশিক্ষণ লাগলো না আমার। আর বনের থেকে পরিষ্কার মিষ্টি হাওয়া সোজা এসে ঢুকলো সেই ঘরটার মধ্যে, যা এতক্ষণ মানুষ, গোবর, পোড়া ঘি আর কড়া ধোঁয়ার বদ গন্ধে ভরভর করছিল। যখন কুঁয়ার সিংয়ের জীর্ণ শীর্ণ দেহটা তুলি, তখনই বুঝলাম যে তাতে একটু প্রাণ আছে, যদিও তা খুবই সামান্য। তার কোটরের গভীরে বসা চোখ দুটো বন্ধ, ঠোঁট দুটো নীল, আর তার নিঃশ্বাস থেকে থেকে অল্প অল্প পড়ছে। কিন্তু শিগগিরই টাটকা পরিষ্কার হাওয়া তাকে চাঙ্গা করে তুলতে লাগলো, আর তার শ্বাস প্রশ্বাসও কম কষ্টকর এবং বেশি স্বাভাবিক হয়ে এলো। কাদুনেদের যে দলটাকে আমি সেই জমের ঘর থেকে খেদিয়ে দিয়েছিলাম, তারা যেরকম ছটফট করছিল, খাটিয়ায় বসে দরজার ফাঁক দিয়ে তা দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই আমার খেয়াল হলো যে কুঁয়ার সিং চোখ মেলেছে আর আমার দিকে তাকিয়ে আছে। মাথা না ফিরিয়েই আমি কথা বলতে শুরু করলাম। বললাম, দিনকাল বদলে গিয়েছে খুড়ো, আর তার সঙ্গে তুমিও বদলেছ। এমন দিনও ছিল যখন কারো এ সাহস হতো না
যে তোমাকে নিজের ঘর থেকে সরিয়ে এসে একটা চাকরের কুঁড়ে ঘরের মেঝেতে ফেলে রাখবে, যাতে তোমার মরণ হয়, একটা একঘরে ভিখিরির মতো। আমার কথা তো তুমি শুনলে না। এই হতভাগ্য নেশাই তোমার এই হাল করেছে। আজ তোমার ডাক শুনে এখানে আসতে আর কয়েক মিনিট দেরি করলেই তুমি এতক্ষণে শ্মশানঘাটের রাস্তা নিতে। চাঁদনি চকের মোড়ল আর কালাধুঙ্গির শ্রেষ্ঠ শিকারী বলে সবাই তোমাকে সম্মান করত, আর এখন তুমি সে সম্মান খুইয়ে বসে আছো। তুমি জোয়ান মানুষ ছিলে, ভালো ভালো জিনিস খেতে, কিন্তু আজ তুমি কমজোরি হয়ে গিয়েছ, তোমার পেট খালি। তোমার ছেলের কাছে শুনলাম যে 16 দিনের মধ্যে তুমি কিছুই খাওনি, কিন্তু দোস্ত, তুমি মরতে যাচ্ছ না, তা ওরা যাই বলুক না কেন। আরো অনেক বছর তুমি বেঁচে থাকবে, এবং যদিও আমরা হয়তো একসঙ্গে গারুকপুর বনের জঙ্গলে শিকার করতে পারবো না, তবু তখনও মাংসের অভাব হবে না তোমার। বরাবর যেমন করেছি এখনো তেমনি। আমি যা শিকার করব তার ভাগ তোমাকে দেব। আর এখনই এই ঘরে আঙুলে পৈতে জড়িয়ে আর হাতে অশ্বত্থ পাতা নিয়ে তোমার বড় ছেলের মাথায় হাত দিয়ে তোমায় প্রতিজ্ঞা করতেই হবে যে তুমি ওই নচ্ছার নেশা আর ছোবেও না। আর এইবার তুমি যে প্রতিজ্ঞা করবে তা রাখতেই হবে তোমাকে। এখন এসো, যতক্ষণ না তোমার ছেলে দুধটা নিয়ে আসে ততক্ষণ একটু ধোঁয়া খাওয়া যাক। যতক্ষণ আমি কথা বলছিলাম ততক্ষণ কুঁয়ার সিং তার চোখ সরায়নি। এখন সে প্রথম তার ঠোঁট খুলল, তারপর বলল, যে লোকটা মরে যাচ্ছে সে সিগারেট খাবে কি করে? আমি বললাম, মরবার কথা এখন থাক, কেননা তোমাকে তো এখনই বলেছি যে তুমি মরতে যাচ্ছ না, আর সিগারেট কি করে খাওয়াবো তা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই বলে আমার খাপ থেকে 2টো সিগারেট নিয়ে একটা ধরিয়ে তার ঠোঁটে গুঁজে দিলাম। সে আস্তে এক টান টেনে একটু কাশল, তারপর খুব দুর্বল হাতখানা দিয়ে সিগারেটটা ধরল, কিন্তু কাশির দমকটা কেটে গেলেই সে আবার সেটাকে ঠোঁটে চেপে রাখল, তারপর টানতে লাগল। আমাদের ধূমপান শেষ হবার আগেই কুঁয়ার সিংয়ের ছেলে মস্ত একটা পেতলের পাত্র নিয়ে এসে পড়ল। আমি তাড়াতাড়ি সেটা তার হাত থেকে না নিয়ে নিলে সেটাকে সে দরজায় ফেলে দিত। সে কেন অবাক হয়েছিল তা বোঝা শক্ত নয়, কেননা যে বাপকে সে মাটিতে মরমর অবস্থায় পড়ে থাকতে দেখে গিয়েছে, সেই বাপ এখন খাটিয়ায় শুয়ে আমার টুপির ওপর মাথা রেখে সিগারেট টানছিল। ঘরে এমন কিছু ছিল না যাতে করে দুধটা খাওয়া যেত, তাই ছেলেটাকে আবার একটা বাটি নিয়ে আসতে পাঠালাম। সেটাকে নিয়ে আসা হলে কুঁয়ার সিংকে আমি গরম দুধ খাইয়ে দিলাম। অনেক রাত্রি পর্যন্ত সেই ঘরে থাকবার পর যখন কুঁয়ার সিংকে ছেড়ে চলে এলাম, তখন সে শেরখানের দুধ খেয়ে শান্তিতে একটা বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। চলে আসবার আগে আমি ছেলেটাকে সাবধান করে এলাম যে কোনো কারণেই যেন আর কাউকে ঘরের ধারে কাছে আসতে না দেওয়া হয়, আর সে যেন তার বাপের কাছে বসে থাকে। সে যতবার জাগবে ততবার তাকে একটু একটু করে দুধ খাইয়ে দেয়। আর যদি সকালবেলা ফিরে এসে দেখি যে কুঁয়ার সিং মারা গেছে, তাহলে আমি গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেব। পরের দিন সকালবেলা যখন সবে সূর্য উঠেছে, তখন আমি চাঁদনি চক গ্রামে ফিরে এসে দেখি যে কুঁয়ার সিং আর তার ছেলে অঘোরে ঘুমোচ্ছে।
আর পিতলের পাত্রটা খালি পড়ে আছে। কুঁয়ার সিং তার প্রতিজ্ঞা রক্ষা করেছিল। যদিও সে আমার সঙ্গে শিকার অভিযানে যাওয়ার মতন শক্তি আর ফিরে পায়নি, তবুও সে প্রায়ই আমাদের সঙ্গে দেখা করতে আসত। এর 4 বছর পরে সে নিজের বাড়িতে বিছানায় শুয়ে শান্তিতে শেষ নিঃশ্বাস ফেলে। এই হলো অসাধারণ কুঁয়ার সিংয়ের কাহিনী।